আজকে আমি এই এপিসোডে আপনাদেরকে বলবো কলকাতার যে ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রয়েছে সেখানকার 3টে ভৌতিক ঘটনা। এবং শুধুমাত্র ভৌতিক ঘটনাই আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে বলবো তা কিন্তু নয়, এমন কিছু অজানা জিনিস যেগুলো হয়তো আপনারা এর আগে কখনো শোনেননি, সেই রকম জিনিসও কিন্তু আজকের এই এপিসোডে আপনারা শুনবেন। সেই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। খুব ইন্টারেস্টিং লাগবে। এবং একটা হাসপাতালের মধ্যে যে কত কিছু ঘটে এবং যারা সেই হাসপাতালে কর্তব্যরত থাকেন, যারা সেখানে ডিউটি করেন, তাদেরকে যে কত কিছু এক্সপিরিয়েন্স করতে হয় সেটাও কিন্তু আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন। আশা করছি আজকের এই এপিসোডটা আপনাদের দারুণ লাগবে। কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো আপনারা আমাদের কাছে ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে। অনেকে আমাদেরকে জানাচ্ছিলেন কমেন্ট করে যে তারা তাদের কিছু প্রোডাক্ট জাস্ট শো করার জন্য আমাদের কাছে পাঠাতে চান। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমাদের ডেসক্রিপশানে ইমেল আইডি দেওয়া রয়েছে। তো সেই অফিসিয়াল ইমেল আইডিতে আপনারা আপনাদের বক্তব্য লিখে জানাতে পারেন। আমি এখন বর্তমানে ইন্ডিয়াতেই রয়েছি, তো সেক্ষেত্রে হয়তো কোনো অসুবিধা হবে না। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যেই ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে রথীন্দ্রবাবু লিখে পাঠিয়েছেন। উনি জানিয়েছেন উনি আজকের এই ইমেলটা ওনার মেয়ের সাহায্য নিয়ে লিখেছেন। তো অবশ্যই ওনাকে অনেক ধন্যবাদ। উনি এতটা কষ্ট করে ওনার জীবনের এত মূল্যবান সময় দিয়ে উনি ঘটনাটা লিখে পাঠিয়েছেন। উনি জানিয়েছেন বর্তমানে ওনার চোখে কিছু সমস্যা রয়েছে। উনি আজ থেকে 6 বছর আগে কলকাতার যে ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রয়েছে সেখান থেকেই উনি রিটায়ার করেছেন এবং উনি ওনার কেরিয়ারের পুরো দীর্ঘ সময় কিন্তু ওই মেডিকেল কলেজেই সার্ভ করেছেন। তো উনি জানিয়েছেন যে ওনার অনেক এরকম অভিজ্ঞতা হয়েছে, তো তার মধ্যে বেশ কিছু অভিজ্ঞতা উনি আজকের এই এপিসোডে শেয়ার করেছেন। তো উনি ঠিক যেভাবে লিখেছেন আমি সেইভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি। রথীন্দ্রবাবু নিজের সম্পর্কে যেটা জানিয়েছেন যে ছোটবেলা থেকে উনি পড়াশোনায় ভালোই ছিলেন, খারাপ ছিলেন না, কিন্তু উনি আর 5টা সাধারণ যেরকম বাচ্চা ছেলেরা হয় একেবারেই সেই প্রকৃতির ছিলেন না। একদম ছোটবেলায় উনি একটু দুরন্ত প্রকৃতির থাকলেও একদম যখন ওনার 5-6 বছর বয়স হয়ে যায় তখন থেকে উনি একটু অন্যরকম হতে থাকেন। অন্যরকম বলতে উনি এমন নয় যে অন্যান্য ছেলে মেয়েদের সাথে উনি খেলতেন না, কিন্তু বাকি সময়টা না ওনার খুব আকাশ কুসুম চিন্তাভাবনা আসতো। উনি ভাবতেন যে পৃথিবীতে এই যে ছোটোখাটো যে বিষয়গুলো আশেপাশে ঘটছে সেগুলো কেন ঘটছে, কী জন্য ঘটছে, সেগুলোর পিছনে কী কারণ থাকতে পারে। এবং অত ছোট বয়সে ওনার মনে অনেক প্রশ্ন জাগত। যথারীতি উনি যখন সেই প্রশ্নগুলো ওনার বাড়ির বড়দের কাউকে করতেন, তারা তখন কিন্তু বিষয়টাকে উড়িয়ে দিতেন। এবং অনেক ছোট থেকেই ওনার কিন্তু এই প্যারানর্মাল বিষয় সম্পর্কে একটা প্রবল ইন্টারেস্ট আসতে থাকে। এবং উনি ভাবতেন যে একটা মানুষ যখন তার প্রাণটা তার শরীর থেকে বেরিয়ে যায় তারপরে কি হয়, কেন সেই মানুষটার শরীর থেকে প্রাণ বেরিয়ে যায়, কি হয় তারপরে সেই প্রাণটার, একটা প্রাণ তো একটা শক্তি, তারপরে তার কি হয়, এইসব নিয়ে উনি ওনার বাড়ির যারা বড়রা ছিল বা আশেপাশে উনি মানুষদেরকে জিজ্ঞেস করতেন। যথারীতি কোনো জায়গা থেকে উনি সঠিক উত্তর কখনোই পেতেন না। এইভাবেই ওনার আস্তে আস্তে বড় হয়ে ওঠা। উনি কলেজ পর্যন্ত পড়াশুনো করলেন এবং পড়াশুনো করার পরে ওনার কিন্তু ইচ্ছে ছিল উনি রেলে চাকরি করবেন। ওনার রেলের চাকরি খুব ভালো লাগতো। ওনার যে সমস্ত আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবরা রেলে চাকরি পায়, উনি খুব চেষ্টা করেছেন যাতে উনি একটা রেলে চাকরি পেতে পারেন, কারণ অনেক জায়গা ঘোরা যাবে, অনেক কিছু দেখার সুযোগ হবে। বাট ওনার ভাগ্যে রেলে চাকরি ছিল না। ওনার চাকরি হলো এই ন্যাশনাল মেডিকেল কলেজে। এবার যখন উনি প্রথমবার ওইখানে চাকরি পেলেন, ওনার যিনি ঠাকুমা ছিলেন
সেই ঠাকুমা খুব বাড়িতে সবারই আনন্দ হয় যে ঠিক আছে ছেলে চাকরি পেয়েছে, সরকারি চাকরি পেয়েছে। কিন্তু ওনার ঠাকুমা তখনও বেঁচে ছিলেন, ওনার ঠাকুমার কিন্তু একদম ভালো লাগেনি। উনি তখন বললেন যে তুই যদি ডাক্তার হতিস তাহলেও বুঝতাম, চাকরি পেলি তো পেলি সেই হাসপাতালে চাকরি পেলি, এ আবার কেমন চাকরি, চাকরি তোকে করতে হবে না। এবার ওনার ঠাকুমার এই ধরনের মানসিকতার পিছনে আসলে একটা কারণ ছিল। তার কারণ হচ্ছে উনি রথীন্দ্রবাবু উনি ওনার ঠাকুমার খুব ক্লোজ ছিলেন। এবার ওনার মনে যা প্রশ্ন আসতো, উৎপটাং কোনো প্রশ্ন বলুন বা এমন কিছু প্রশ্ন যে ওনার ঠাকুমা ছোটোবেলায় যেরকম হয় আর কি, সব দিদিমা ঠাকুমা বাড়ি তারা সব নাতি নাতনিদেরকে একসাথে করে গল্প বলে, তো ওনার ঠাকুমাও এরকম মাঝে মধ্যে গল্প বলতেন। এবার সেই গল্পে হয়তো কখনো কোনো ভূতের গল্প উনি বললেন, তো সঙ্গে সঙ্গে কিন্তু এই মানুষটি রথীন্দ্রবাবু উনি কিন্তু খুব ইন্টারেস্ট পেয়ে যেতেন এবং গল্প শেষের পরে উনি ঠাকুমাকে নানান প্রশ্ন করতেন। এবং একদিন নাকি উনি ওনার ঠাকুমাকে প্রশ্ন করেছেন যে আচ্ছা ঠাকুমা, ভূত দেখা যায় না? তো ঠাকুমা বলেছিলেন যে হ্যাঁ দেখা যায়, দেখা যাবে না কেন। উনি খুব ক্যাজুয়ালি বলেছিলেন। আর ওনার ঠাকুমার জীবনে আসলে একটা ঘটনা ঘটেছিল। একবার নাকি ওনার ঠাকুমা তার আর কি জোয়ান বয়সের কথা, তো সেই কথাটা আবার ওনার ঠাকুমা বলেছিল যে উনি যখন নাকি বিয়ে হয়ে এসেছিলেন, তো ওনাদের বিয়ের পরে একটা নাকি নিয়ম ছিল যে বিয়ের পরের 15 দিন অষ্টমঙ্গলার পরের আর কি, অষ্টমঙ্গলার পর থেকে 15 দিন নাকি বাড়ির বাইরে যেতে নেই। তো উনি নাকি একবার বাইরে খুব বৃষ্টি পড়ছিল, ওনার বয়সও অল্প ছিল, আগেকার দিনে তো খুব অল্প বয়সে বিয়ে হয়ে যেত, তো ওনার বয়স খুব অল্প ছিল। তো উনি বৃষ্টি দেখার জন্য বিকেলবেলা নাগাদ, বিকেল থেকে সন্ধে এরকম একটা সময় হবে, উনি নাকি একটু সময়ের জন্য জাস্ট দাওয়ায় ঘরের বাইরে জাস্ট দাওয়ায় গেছিলেন। এবং উনি যখন ওখানটায় যান তো ওনার শাশুড়ি মা দেখতে পেয়ে গেছে, বলেছে কেন তুমি এখানে এসছো বৌমা, তোমাকে তো বারণ করেছি, তোমার এখনও 15 দিন তোমাকে ঘরের ভিতরে থাকতে হবে। তো উনি ভিতরে চলে যান। তো তারপর নাকি অবশ্যই সেই সময় বাড়িতে তো আর ইলেকট্রিসিটি ছিল না, তো সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তো, তো উনিও শুয়ে পড়েছিলেন। তো সে ওনার ঠাকুমা নাকি মধ্যরাতে ওনার বাথরুম যেতে হয় এবং ঘরে হ্যারিকেন রাখাই থাকতো। এবার ওনার যিনি আর কি হাজব্যান্ড ছিলেন, তো তাকে ডেকেছে, যে বলেছে আমাকে বাথরুম যেতে হবে। তো ওনার হাজব্যান্ড বলছে না তুমি তো এখন বাইরে যেতে পারবে না, তোমার পক্ষে তো এখন বাইরে যাওয়া সম্ভব নয়। আর দিনের বেলা কি হতো, দিনের বেলা আর কি বৌমা যে স্নান করবে বা কিছু করবে, ঘরের একটু সামনে করে একটা বাথরুম ছিল, কিন্তু সেই বাথরুমটা আবার তার মায়ের যে ঘর, সেই মায়ের ঘরের সাথে একদম লাগানো। এবার মা তো ঘুমোচ্ছে, এবার এত রাতের বেলা যদি তাকে জাগাতে হয়, তো তখন উনি বললেন না আমাকে তো বাথরুম যেতেই হবে, আমার খুব বেগ এসেছে। তো তখন ওনার হাজব্যান্ড বলে যে ঠিক আছে তুমি কাউকে কিছু বলো না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তো ওনার স্বামী বলে যে ঠিক আছে তুমি আমার সাথে চলো, আমি হ্যারিকেন ধরছি, তুমি চট করে সেরে আসো। এবার ওনার স্বামী ওনাকে নিয়ে গেছে, এবার নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে। তো উনি নাকি যখন বেরোচ্ছিলেন বাথরুম সেরে, উনি নাকি একটা ভয়ঙ্কর ছায়া দেখেছিলেন এবং ছায়া দেখে উনি এত ভয় পেয়ে যান, উনি প্রচণ্ড চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এরপরে যা হয় আর কি, বাড়ির সমস্ত লোকজন জেগে যায়, তারপরে ব্যাপারটা মিটে যায়। তো সেইটা আর কি উনি ওনার ঠাকুমার কাছে বহুবার ওই একই ঘটনা জানতে চাইতেন, যে ঠাকুমা তুমি কি দেখেছিলে, কেমন দেখেছিলে। এবং ঠাকুমা কিন্তু বারবার ওনাকে, রথীন্দ্রবাবুকে বলতো যে জানিস তো আমি সেদিন একদম সাক্ষাৎ ভূতের দর্শন করেছিলাম, ওটা কোনো মানুষ হতে পারে না, ওই রকম ভয়ঙ্কর মুখ কোনো মানুষ হতেই পারে না, তার সে ভয়ঙ্কর চেহারা। তো এই জিনিসটা যখন উনি ওনার ঠাকুমার থেকে বারংবার শুনতেন, কোথাও না ওনার মনে হতো যে তারে এগুলো তো সত্যি সত্যি পৃথিবীতে এক্সিস্ট করে। এবার সেই কারণের জন্যই কিন্তু ওনার ঠাকুমা যখন শোনে যে রথীন্দ্রবাবু হাসপাতালে চাকরি পেয়েছে, ওনার কিন্তু খুব একটা ভালো লাগে না, কারণ উনি জানতেন যে এবার নাতির তো আরও এগুলোর প্রতি উৎসাহ বেড়ে যাবে, আরও বেশিও এগুলোর মধ্যে জড়িয়ে পড়বে। তো ওনার ঠাকুমা ওনাকে বলেও ছিল যে তুই না বাবা এই চাকরিটা করিস না, আমি তোকে আশীর্বাদ করছি, দেখবি তুই আরও ভালো চাকরি পাবি। এবার তখন বাড়িতে ছেলের আস্তে আস্তে বয়স হচ্ছে, ছেলে এখন একটা চাকরি ছেড়ে দেবে, এটা তো খুব একটা সংসারে হয় না। তো তখন উনি ওনার ঠাকুমাকে বলে যে ঠাকুমা তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না, আর তুমি যে জন্য ভয় পাচ্ছ আমি ওরকম কিছু করব না। তখন বলছে না, একটা হাসপাতালে কত রকমের রোগী আসে, কত মানুষ আসে, চিকিৎসা নেয়, ভালো হয়, আবার কেউ কেউ তো মারাও যায়, তুই কিন্তু ওসব দেখতে যাবি না, তুই কিন্তু ওসবের মধ্যে একদম
থাকবি না, তুই তোর কাজটুকু করবি, অফিসে যাবি, মানে অফিসে গিয়ে আর 5টা লোক যেভাবে কাজ করে তুই সেভাবে কাজ করে চলে আসবি, তোর অত কিছুর মধ্যে ঢোকার দরকার নেই। এবার উনিও বলেন যে হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, আমি কোনো ওইসব কিছু দেখবো না, আমি আমার কাজটুকু করব, কাজ করে আমি বাড়ি চলে আসবো। তো ওনার ঠাকুমা এটাও বলে যে তুই এর মধ্যে যদি কোনো ভালো চাকরি পাস তাহলে কিন্তু তুই এই কাজটা ছেড়ে দিবি। তো রথীন্দ্রবাবু বলে ঠিক আছে। যাই হোক, তো উনি এইভাবে ন্যাশনাল মেডিকেল কলেজে নিজের কর্মজীবন শুরু করলেন। এবার উনি প্রথম থেকেই দেখতেন, মানে দেখুন, আমরা সাধারণ মানুষেরা যারা ধরুন এই প্রফেশনের সাথে মানে কোনোভাবে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি যদি যুক্ত নাও থাকি, আমরা হয়তো মানে কথার কথা শুনি যে একটা হাসপাতাল অনেক রকমের রুগী আসে, অনেক রকমের তাদের পরিণতি হয়, কেউ ভালো হয় কেউ ভালো হয় না, এগুলো আমরা শুনি। কিন্তু যারা একদম সরাসরি এই প্রফেশনের সাথে যুক্ত থাকে তাদেরকে কিন্তু অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে হয়। তো ওনার মানে কিছুদিন পরে আর কি, উনি যখন কাজে যোগ দেন তার কিছুদিন পরে ওনার ডিউটি পড়ে অ্যানাটমি ডিপার্টমেন্টে। এবার আপনারা হয়তো অনেকেই জানেন যে একটা হাসপাতালে যে অ্যানাটমি ডিপার্টমেন্ট থাকে সেখানে কিন্তু বিভিন্ন মানে যেখানে যারা স্টুডেন্ট হয়, মেডিকেল স্টুডেন্ট যারা হয়, তাদেরকে কিন্তু একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গে কোথায় কি হাড় থাকে, কোথায় কি অঙ্গ প্রত্যঙ্গ থাকে, সেগুলো কিন্তু ডাইরেক্ট আর কি ইনসেশন করে দেখানো হয়, হিউম্যান বডি দেখানো হয়, তাদেরকে অ্যাকচুয়াল হিউম্যান বডি দেখানো হয়। তো সে অ্যানাটমি ডিপার্টমেন্টে ওনার কাজ পড়ে। এবার এই কথাটা কিন্তু উনি বাড়িতে জানায়নি প্রথমে, কারণ উনি জানতেন যে উনি যদি এই কথাটা জানায় বা এই বিষয়ে যদি মানে ডিটেলসে বলে তাহলে ওনার ঠাকুমা চিন্তা করবে, আর ওনার মাও চিন্তা করবে, কিন্তু মায়ের থেকেও যেন এইসব বিষয়ে বেশি টেনশন করতেন ওনার ঠাকুমা। তো উনি আর ওনার বাড়িতে এত কিছু বলেনি যে আমার ডিউটি অমুক ডিপার্টমেন্টে পড়েছে। তো এবার উনি একদিন কাজ করছে ভর দুপুরবেলা, ঠিক আছে, একটা ক্লাস হয়েছে, ক্লাসটা শেষ হয়ে গেছে। এবার শেষ হয়ে যাওয়ার পরে ডিপার্টমেন্টে আরও তো বেশ কিছু কাজ থাকে, সেই সময় কোনো স্টুডেন্ট কোনো ডাক্তার নেই, মানে তারা ছিল, ক্লাস করেছে, ক্লাস শেষ হয়েছে, স্টুডেন্টরাও চলে গেছে, যে ডাক্তার সেও চলে গেছে। এবার উনি যেহেতু স্টাফ, তো উনি ছিলেন, কিছু কাজকর্ম করছিলেন। হঠাৎ করেই উনি দেখেন যে ওখানে দুটো ট্রলি রাখা ছিল। তো সেই ট্রলি দুটো আর বিশাল ঘর, মানে ওই যে অ্যানাটমি যে ডিপার্টমেন্টটা রয়েছে সেটা বিশাল ঘর, অনেকটা বড় ঘর, কারণ ওখানে স্টুডেন্টরা আসে, ওখানে সামনে বড় বড় টেবিল মতো করা রয়েছে। উনি দেখছেন যে দুটো টেবিল আর সামনে দুটো ট্রলি ছিল, সেই দুটো ট্রলি আর সামনে দুটো টেবিল থরথর থরথর করে কাঁপছে। এবং উনি সেই সময় ওখানে একা ছিলেন, ভর দুপুরবেলা, কিন্তু একটা ক্লাস জাস্ট শেষ হয়েছে, একটু আগেও অ্যানাটমি ডিপার্টমেন্টে প্রচুর স্টুডেন্টরা ছিল, তারা কাজকর্ম করেছে। তো উনি না মানে জীবনে প্রথমবারের মতো উনি এমন কিছু এক্সপিরিয়েন্স করলেন যেটার ওনার কাছে কোনো ভাষা ছিল না। উনি যেটা লিখেছেন যে সেই জীবনে প্রথমবার, এবং ওই যখন থরথর করে কাঁপছে, আমি তো প্রথমে বুঝতে পারিনি, আমি এদিক ওদিক তাকাচ্ছি যে আওয়াজটা কোথা থেকে আসছে। তো উনি দেখছেন একদমই ওনার সামনে, মানে উনি যেখানটা দাঁড়িয়েছিলেন ঠিক সেখানেই দুটো ট্রলি আর পাশের দুটো বড় বড় উঁচু উঁচু টেবিল থরথর করে কাঁপছে। উনি ভালো করে দেখার চেষ্টা করছেন যে কেন কাঁপছে। উনি দেখছেন না, ওখানে কিচ্ছু নেই, মানে যদি ভূমিকম্প হয় বা এই ধরনের কিছু হয় যে যার জন্য পুরো ঘরটাই কাঁপছে বা ঘরের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো কাঁপছে, তাহলে আশেপাশে আরও টেবিল রয়েছে, আরও ওরকম কিছু ট্রলি রয়েছে, আরও প্রচুর জিনিস রয়েছে, মানে পুরো অ্যানাটমি ডিপার্টমেন্টে প্রচুর জিনিস রয়েছে, সেগুলোও কাঁপতে পারে, কিন্তু সেগুলো কিছু কাঁপছে না, ওই 4টে জিনিসই কাঁপছে এবং থরথর করে কাঁপছে। এবার না ওনার একবার মনে হলো যে আমি কি একবার হাতটা রাখবো। তো বয়স কম, ইন্টারেস্ট অনেক বেশি, আর এরকম একটা কিছু উনি প্রথমবারের জন্য এক্সপিরিয়েন্স করছেন। ওনার না মনে হলো যে একবার সামনে, উনি একদম সামনেই দাঁড়িয়েছিলেন, এমন নয় যে উনি দূরে ছিলেন। তুমি যখন সামনে ছিলেন, যখন সামনে গিয়ে ওই বড় যে উঁচু যে টেবিলটা ছিল সেটার উপরে যখন উনি হাতটা রাখলেন, ওই টেবিলটা সহ, মানে ওই টেবিলটা, তার পাশের টেবিলটা এবং তার নিচে সাইড করে যে দুটো ট্রলি ছিল, সবটা থেমে গেল, মানে ওই থরথর করে কাঁপাটা থেমে গেল। এবং ওনার না তখন মনে হলো, উনি লিখেছেন যেটা, ওনার সমস্ত ইন্দ্রিয়গুলো যেন প্রবল সজাগ হয়ে গেল, মানে প্রচণ্ড সজাগ হয়ে যায়, উনি প্রচণ্ড কনসাস হয়ে গেলেন। ওনার মনে হলো ঠিক ওনার পিছনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে
এবং ওনার সারা শরীর পুরো মাথা থেকে পা অবধি মুহূর্তের মধ্যে যেন ভারী হয়ে এলো এবং ওনার রীতিমতো মনে হচ্ছে যেন মাথা ঘুরছে। এবং উনি যেটা এখানে মেনশন করেছেন যে উনি মানে ঠাঠা রোদে বহু সময় হয়েছে মাঠে খেলাধুলো করেছে, এদিক ওদিক ঘুরেছে, দৌড়েছে, কখনো কিন্তু ওনার মনে হয়নি, ওনার একটা প্রবল অস্বস্তি হওয়া শুরু হয়, কিন্তু তার আগের মুহূর্ত অবধি কিন্তু সব কিছু নর্মাল ছিল। এবং যে মুহূর্তে উনি টেবিলটাকে মানে জাস্ট টাচ করলেন, ওটাকে থামানোর চেষ্টা করে, ওটা থেমেও গেল, মানে কাপুনিটা থেমেও গেল, কিন্তু সঙ্গে সঙ্গে তার পাশের টেবিলেরও কাপুনি কীভাবে থামলো সেটা উনি জানেন না। এবং নিচে যে দুটো ট্রলি রাখা ছিল, সেই ট্রলি দুটো একদম মানে কাঁপা বন্ধ হয়ে গেল। এবার উনি ভাবছেন যে এটা কী হচ্ছে, ততক্ষণে উনি বুঝে গেছেন। এবং উনি এখানে রথীন্দ্রবাবু যেটা লিখেছেন যে ছোটোবেলা থেকেই না ওনার যে শুধুমাত্র এই প্যারানর্মাল বিষয়ে যে একটা ইন্টারেস্ট ছিল, একটা মানে বেশ কৌতূহলী মনোভাব ছিল, তা কিন্তু নয়। উনি অনেক সময় অনেক কিছু বুঝতে পারতেন। মানে কেউ হয়তো মানে পাড়ায় মারা গেছে, উনি সেই বাড়িতে গিয়ে বুঝতে পারতেন যে এই যে বাড়িতে মারা গেছে সেখানে হয়তো কিছু গণ্ডগোল আছে। এরকম একবার হয়েছিল যে ওনাদের পাড়াতে নাকি একজন মারা গেছিলো, উনি নাকি সেখানে গিয়ে, তখন উনি কিন্তু খুব বিশাল বড় না, ওই ক্লাস 7-8 পড়ে, উনি নাকি গিয়ে বলে এসেছিল যে এই যে উনি মারা গেল, দেখবে এবার উনি কিন্তু এই বাড়ি ছেড়ে যেতে চাইবে না, সহজে যেতে চাইবে না, অনেক কাঠখড় পোড়াতে হবে। এবং সকলে ভেবেছে যে ঠিক আছে, হয়তো ভয় পায়, বাচ্চা ছেলে বলে ফেলেছে। কিন্তু তা কিন্তু নয়, সত্যি সত্যি নাকি শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পরে সেই বাড়িতে নাকি অনেক ধরনের ভৌতিক ঘটনা ঘটে এবং তারপরে নাকি রীতিমতো ঠাকুরমশাই ডেকে প্রায়শ্চিত্ত করে সেই মানে আর কি আত্মার নাকি মুক্তি লাভ করাতে হয়। কিন্তু সেই জিনিসটা মানে এত আগে থেকে, মানে যেদিন মারা গেছে সেদিনই উনি যখন গেছিলেন ওই বাড়িতে, তখন যে উনি কী করে বলেছিল, পরে ওনাকে অনেকে জিজ্ঞেসও করে যে তুমি কী করে বলেছিলে, উনি নাকি আর সেটা কিছু বলতে পারে না। ফলে মানে এটা উনি নিজেও বিশ্বাস করতেন যে ওনার কিন্তু একটা আলাদাই সেন্স এই বিষয়ে কাজ করে। তো উনি স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে ওনার পিছনে কেউ একজন আছে। যাই হোক, তো কিছুক্ষণ পরে বিষয়টা নিজে থেকেই ঠিক হয়ে যায় এবং যতক্ষণ ওনার শরীরটা ভারী লাগা শুরু করে, মাথা থেকে পা পর্যন্ত একটা মানে অদ্ভুত রকমের ভারী ভাব, একটা অদ্ভুত রকমের একটা গ্লানি ওনাকে যেন চেপে ধরে, সেটা কিছুক্ষণ পরে কিন্তু নিজে থেকেই আবার ঠিক হয়ে যায়। এবং যে সময়টুকু ওরকম ছিল, ওই সময়টুকু কিন্তু উনি নড়তে চড়তে পারছিলেন না। তারপরে ওনার নিজে থেকেই মনে হলো যেন শরীরটা হালকা হয়ে গেল, একটা প্রবল ঘাম দিল, মানে উনি টপ টপ করে ঘামছে। তারপরে উনি ওখান থেকে বেরিয়ে চোখে মুখে জল দিয়ে নেন, দিয়ে উনি বাইরে বসেছিলেন। এবার এই যে একটা এক্সপেরিয়েন্স ওনার হলো, এটা কিন্তু উনি বাড়িতে কাউকে বলেনি, কারণ উনি মনে করেছেন যে বাড়িতে যদি আমি কাউকে বলি এটা একটা মানে বাড়ির সবার একটা চিন্তা হয়ে যাবে। বিশেষত ওনার ঠাকুমা ওনাকে ভীষণ ভালোবাসতেন, ওনাকে খুব চোখে হারাতেন। প্রত্যেক দিন উনি যখন কাজ থেকে ফিরতেন, ওনার ঠাকুমা ওনাকে জিজ্ঞেস করতো, কী রে সব ঠিক আছে তো, তোর শরীর ঠিক আছে তো, মানে এতটাই আর কি মানে আলাদা লেভেলেরই একটা যাকে বলে বন্ডিং ছিল। এবারে উনি ওনার এই অভিজ্ঞতাটা, সেই সময় ওনার সাথে আর একজন কাজ করতে, তিনি ওনার থেকে অনেকটাই সিনিয়র ছিলেন, তখন মানে তার আর হয়তো আর 5-6 বছরই চাকরি ছিল, তো উনি তাকে বলে। এই কথাগুলো শুনে রথীন্দ্রবাবুকে নাকি বলেছিলেন যে তুমি তো সবে কাজ শুরু করেছো এই হাসপাতালে, তোমার এখনও অনেক অভিজ্ঞতা হওয়া বাকি আছে, আর এই হাসপাতাল তো আর আজকের নয়, অনেক পুরনো। তো আমি এখানে বহু দিন থেকে তো কাজ করছি, আর এখন মানে ওই ভদ্রলোক আর কি বলেছিলেন, বলছে যে এখন তো তাও অনেক লাইটপত্র আছে, আগে যখন এই জায়গাটা আরও মানে অত লাইট ছিল না, তখন উনি নাকি অনেক ধরনের ছায়ামূর্তি দেখেছেন, অনেক মানে হাঁটা চলার আওয়াজ পেতেন, কিন্তু অ্যাকচুয়ালি উনি যখন বেরিয়ে এসে দেখতেন, উনি দেখতেন পাশে কেউ নেই। এরকম অনেক অভিজ্ঞতা নাকি ওই ভদ্রলোকের সেই সময় হয়েছিল। তো ওনাকে ওই ভদ্রলোক আর কি রথীন্দ্রবাবুকে বলেছিল যে এরপর থেকে যখন তোমার ডিউটি শেষ হয়ে যাবে, তখন কিন্তু তুমি আর ওখানে থাকবে না, দরজা বন্ধ করে ভেজিয়ে চলে আসবে। আর এরকম যদি কখনো দেখো যে এরকম করে থরথর করে কিছু কাঁপছে বা কিছু একটা হচ্ছে, তুমি কিন্তু আর ভুলেও হাত দিয়ে সেটাকে থামাতে যাবে না, যা হচ্ছে হতে দেবে, নয় তুমি চুপচাপ দেখবে, না হলে যদি সম্ভব হয় ওখান থেকে তুমি বেরিয়ে আসবে। তো এই কথা ওকে বলে। এবার ওনাকে এই কথা বলার পরে না ওনার মনে চিন্তা হতে থাকে যে কী ছিল, তাহলে কি সত্যিই কেউ ছিল? উনি আর ওই ভদ্রলোককে এটা বলেনি যে উনি স্পষ্ট বুঝতে পেরেছিলেন
যে ওনার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে, সেটা আর উনি অতটা ভেঙে বলেনি। এবার যার মনে মানে একটা অনুসন্ধিৎসা থাকে সে কিন্তু এই বিষয়টা নিয়ে খুব চিন্তা করে। তখন উনি বুঝতে পারেন যে আসলে ওই অ্যানাটমি ডিপার্টমেন্টে বুঝতেই পারছেন হিউম্যান বডি নিয়ে কাজ হয়, তো সেখানে এই ধরনের মানে একটা এন্টিটি থাকা খুব যে অস্বাভাবিক তা তো নয়। হ্যাঁ, এগুলো হয়তো এখনকার সায়েন্সে মানে আমরা যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে যুক্তি দিয়ে যদি বোঝাতে চাই তাহলে হয়তো সেই যুক্তি খাটে না, কিন্তু এমন অনেক ঘটনাই ঘটে, যেমন সেদিনের ঘটনাটা, ওটার কিন্তু কোনো ব্যাখ্যা নেই। এই গেল, এবং এরপরেও উনি আরও বেশ কিছুদিন অ্যানাটমি ডিপার্টমেন্টেই কাজ করতেন। এবং এরকম আর একবার হয়েছিল, উনি ওই সামনে যে চেয়ার টেবিল থাকে, ক্লাস শেষ হয়ে গেছে, উনি কিছু কাজ করছিলেন, উনি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ওই ডিপার্টমেন্টের একটা দরজার একটা পাল্লা বারবার নিজে থেকেই আস্তে করে খুলছে, আবার বন্ধ হচ্ছে, আবার খুলছে, আবার বন্ধ হচ্ছে, এবং এটা নিজে থেকে হচ্ছে প্রায় 10-12 বার হয়। তো ওনার তখন সেই সিনিয়রের কথা মনে পড়ে, ওনাকে বলেছিল যে তুমি এটাকে ইগনোর করবে, দরকার পড়লে ওখান থেকে বেরিয়ে চলে আসবে। উনি সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে চলে আসেন। এই একটা ব্যাপার গেল। এরপরে একদিন, মানে এটা প্রায় ওনার কাজে যোগ দেওয়ার 7-8 বছর পরের ঘটনা, তো ওনাদের ওই মেডিকেল কলেজে ডিপার্টমেন্টের কোনো একটা ডিপার্টমেন্ট, এটা যেহেতু বহুদিন আগের ঘটনা ওনার এক্স্যাক্ট কারণটা মনে নেই, তো কোনো একটা ডিপার্টমেন্টে একটা কিছু নতুন উদ্বোধন হবে, তো সেই জন্য কিছু ভিজিটার আসবে। এবার সারাদিন যেহেতু আউটডোর চলে, তারপরে প্রচুর পেশেন্টের ভিড় থাকে, তো একটা আর কি রুম সেট আপ করা হয় যেখানে আর কি ভিজিটাররা এসে বসবেন এবং তারা হয়তো ডাক্তারদের উদ্দেশ্যে কিছু বলবেন, এবং সেই ডিপার্টমেন্টটাকে একটু গোছগাছ করে রাখতে হবে, সেটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। তো সেই জন্য কয়েকজনকে বলা হয়েছিল যে ডিউটির পরেও যেন 1-1.5 ঘন্টা তারা একটু সময় দেয়, তাহলে একটু ডিপার্টমেন্টে আর কি লোকেরা নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলি, কিছু জিনিসপত্রও গুছিয়ে রাখবে, আর যেহেতু বেশ কিছু ভিজিটার আসবে, তারা কোথায় বসবে, কিভাবে বিষয়গুলো হবে, তো সেগুলো নিয়ে একটু আলোচনা। আমি বলেছি যে 1-1.5 ঘন্টা এক্সট্রা থাকলেই হবে। তো ওনার তো কোনো সমস্যা নেই, ওনার বাড়িতে সেরকম কোনো কাজেরও চাপ নেই, তো উনি বলেছেন হ্যাঁ আমি থাকবো, কোনো অসুবিধে নেই। এবার ওনার ডিউটি আওয়ার শেষ হয়ে গেছে। এবার ওনারা কি করেছেন, ওই যেখানে আর কি ওই ভিজিটাররা এসে বসবে ডিপার্টমেন্টে, সেখানটা ওনারা সাজিয়েছেন, একটু মানে চেয়ার টেবিলগুলোকে পাশাপাশি রেখেছে। তো কাজের পরে ওনারা ভাবলেন একবার বাইরে থেকে একটু চা খেয়ে আসি, তো ওনারা চা খেতে গেছেন। তো ওনাদেরই ওখানে এখনও আছে, তখনও বেশ কিছু চায়ের দোকান ছিল, তো ওনারা চা খাচ্ছেন। এবার চা খেতে খেতে ওনার সাথে ওনার একজন পরিচিত ব্যক্তির দেখা হয়, তো কিছু কথা হয়, তো উনি কথা হয়ে যাওয়ার পরে উনি আবার ওনার ডিপার্টমেন্টে আসছেন, এসে আর কি উনি কিছুক্ষণ থাকবেন, আর 10-15 মিনিট, তারপরে উনি বেরিয়ে যাবেন। তো এমন সময় যেটা হয়, একজন বয়স্কা ভদ্রমহিলা, ধরুন তার বয়স হবে 55-56 এরকম, তার পরনে একটা আধা ময়লা শাড়ি মতো, এবং চুলে বেশিরভাগ চুলই আর কি পাকা, তো একটা ভদ্রমহিলা ওনাকে ডাকছে যে একটু শুনছেন, একটা কথা ছিল, শুনছেন একটা কথা ছিল, এরকম বলছে। আর যে জায়গাটায় বলছে সেই জায়গায় কিন্তু এমন নয় যে কোনো লোকজন নেই, লোকজন আছে কিন্তু খুব বেশি নেই, কারণ তখন মানে ভিজিটিং আওয়ার নয়, এবং বেশ জায়গাটা একটু খালি খালি হয়ে গেছে। তো উনি ওনার ডিপার্টমেন্টের দিকে যাচ্ছেন, তো ওই ভদ্রমহিলার কথা শুনে উনি দাঁড়িয়ে গেছেন। তো রতীন্দ্রবাবু বলছেন যে আপনি আমাকে কিছু বলছেন? তো তখন বলছে যে আচ্ছা, এই হাসপাতালের এমার্জেন্সিটা কোথায় একটু বলতে পারবেন? তো উনি দেখিয়ে দিয়েছে কোন দিকে এমার্জেন্সি, আর এই এমার্জেন্সি ইউনিটের দিকে কিন্তু এই ভদ্রলোকের কাজ ছিল না। তো রতীন্দ্রবাবু দেখিয়ে দিয়েছেন যে অমুকে এই দিক দিয়ে যান, আপনি পেয়ে যাবেন। তো তখন বলছে আসলে একটা জিনিস আমার হাতে আছে, এক্ষুনি আমার মেয়েকে ওরা বাড়ির লোক নিয়ে এসেছে, এই হাসপাতালেরই এমার্জেন্সি ডিপার্টমেন্টে আমার মেয়ে না বিষ খেয়ে ফেলেছে, এবং আমি জানি ওর অবস্থা খুবই খারাপ, তো আমি একটা ঠাকুরের ফুল এনেছি, এই ফুলটা একটুখানি ওর মাথায় ছুঁয়ে দিতে হবে, ওর পাশে ওর বাড়ির লোক আছে, ওর বাবা আছে, আরও কয়েকজন আছে, আপনি যদি তাদের হাতেও দিয়ে দেন যে ওর মাথায় একটু ফুলটা ছুঁয়ে দিতে, তাহলে খুব ভালো হয়। তো তখন উনি, এবার ওনার কাজ কিন্তু ওই দিকে নয়, তো উনি বলছেন আপনি এদিক দিয়ে যান, আপনি গেলেই দেখতে পারেন, আপনি নিজেই হাতে আপনার মেয়েকে এই ফুলটা ছুঁয়ে দিন।
তখন উনি না ওনার পাটা দেখাচ্ছেন। তো দেখছে যে পায়ের যে পাতাটা সেটা পুরো ফুলে ঢোল হয়ে গেছে, মানে প্রচণ্ড ফুলে গেছে। ভদ্রমহিলা কিন্তু সত্যিই ঠিকমতো হাঁটতে পারছেন না। তখন উনি বলছেন, আমি খুব কষ্ট করে এই অবধি এসেছি, আমার তো শরীর ভালো না, আমাকে তো কেউ খবর দেয়নি, শুধু এটুকু আপনি ফুলটা দিয়ে বলুন যে ওর বাড়ির লোক এসেছে, বাড়ির একজন এসে এই ফুলটা দিয়ে গেছে, এই ফুলটা যেন এক্ষুনি ওর মাথায় ছুঁইয়ে দেয়। এবার এই কথা বলতে বলতে না ওই মহিলা কেঁদে ফেলেছে। এবার উনি একটু প্রথমে বিব্রতই বোধ করেন যে একটা পেশেন্টের বাড়ির লোক, সে একটা ফুল তাকে দিচ্ছে। এবার ওনার কাজ কিন্তু ওদিকে নয়, উনি ওই এমার্জেন্সি ডিপার্টমেন্ট বা ওয়ার্ডে ওনার কিন্তু কোনো কাজ নেই, ওনার কাজ হচ্ছে অন্যদিকে। তো ওনার একটু মানে অস্বস্তি লাগে, কিন্তু এই ভদ্রমহিলা কেঁদে ফেলেছেন আর ওনার পায়ে সত্যি পুরো ফুলে গেছে। উনি বলছেন, আমি অনেক কষ্ট করে খুঁড়িয়ে খুঁড়িয়ে এই অবধি এসেছি, আমি আর যেতে পারছি না, আমার মেয়েটা ভালো হয়ে যাক, আমি এখানে দাঁড়াচ্ছি, ওরা যখন মেয়েকে সুস্থ করে নেবে বা কেউ যখন তো বেরোবে আমি তখন তাদের সাথে চলে যাব, আপনি একটু দয়া করে আমার এই ফুলটা একটু দিয়ে দিন, আমি আপনার কাছে চিরদিনের জন্য ঋণী হয়ে থাকবো, চিরকৃতজ্ঞ থাকবো, আপনি একটু দিয়ে দিন ফুলটা, শুধু বলুন যে বাড়ির একজন এসেছিল এই ফুলটা দিতে। কারণ ওরা তো জানে না যে আমি এখানে এসেছি, ওরা সেই জন্য আমাকে জানায়ও নি আমার শরীরটা ভালো নয় বলে, কিন্তু আমি সব বুঝতে পেরেছি আমার মেয়েকে এই ফুলটা ছুঁয়ে দেওয়াটা খুব দরকার, তাহলে আমার মেয়েটা প্রাণে বেঁচে যাবে। তো উনি আবার বলে যে ঠিক আছে, আপনি আস্তে আস্তে যান, কোনো অসুবিধে নেই, এমার্জেন্সিতে এসছে, এত বড় হাসপাতাল, অনেক ভালো ভালো ডাক্তারবাবু আছেন, ঠিক আপনার মেয়েকে বাঁচিয়ে নেবে। তো তখন ভদ্রমহিলা আবার কান্নাকাটি শুরু করে, বলে যে আমি আর যেতে পারবো না গো, আমার পায়ের অবস্থা দেখতে পাচ্ছ তো, মানে সত্যি দেখছে যে পাটা না মানে ফেটে ফেটে গেছে, ফেটে ফেটে কীরকম রস পড়ছে এরকম। তো যাই হোক, এটা দেখে না এই রথীন্দ্রবাবুর খুব মনটা খারাপ লাগে, যে ঠিক আছে যাই না, আমি আর কতক্ষণই বা লাগবে, আমি যাই, গিয়ে দেখি, বলছে যখন এত করে। তো উনি বলেন যে ঠিক আছে, আপনি যখন পারছেন না আপনি ওই দিকটা বসুন, আমি ফুলটা দিয়ে আসছি, আর আপনি কিন্তু এই অবস্থায় বেরোবেন না, আপনার বাড়ির লোকের সাথেই কিন্তু আপনি যাবেন। তো বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি বলো না যে আমি এসেছি, বলো বাড়ির কেউ একজন এসেছিল, কারণ আমি এসেছি জানলে ওরা খুব এখনই আমাকে নিয়েও আবার খুব ব্যস্ত হয়ে পড়বে, আমি সেটা চাই না। তো বললো ঠিক আছে। উনি ফুলটা হাতে নিয়েছে, এবার হাতে নিয়ে এই রথীন্দ্রবাবু এমার্জেন্সির দিকে গেছে। তো এমার্জেন্সির ওখানে গিয়ে দেখছে যে একটা বয়স্ক লোক, সে খুব কান্নাকাটি করছে, তার সাথে আরও 2-3টে ছেলে এসেছে, এবং উনি গিয়ে দেখছে যে একটা মেয়েকে শোয়ানো রয়েছে, এবং মেয়েটা না মানে মানে ওর মুখ থেকে কীরকম গাজলা মতো বেরোচ্ছে, আর মেয়েটা বারবার পেটটাকে উঁচুতে করে মানে উঠে উঠে পড়ছে, মানে শোয়া অবস্থাতেই উঠে উঠে পড়ছে, এবং মেয়েটার যে প্রচণ্ড কষ্ট হচ্ছে সেটা দেখে বোঝা যাচ্ছে। আর 2জন ডাক্তার ছিলেন, তো তারা মেয়েটিকে আর কি বিভিন্ন ধরনের মানে মেডিসিন দেওয়ার চেষ্টা করছে, যাতে মেয়েটাকে একটু শান্ত করা যায়, প্রাণটা যাতে বাঁচানো যায়। তো উনি মানে উনি দেখে না ওনার খুব খারাপ লাগলো যে মেয়েটি এরকম বিষ খেয়েছে, আর এদিকে মেয়েটির মা এত কষ্ট করে যেভাবে আর কি পায়ের অবস্থা যা বলছে, ওইভাবে তো মানে একটা মানুষ যে এত দূর এলো কী করে, নিশ্চয়ই বাড়ি খুব কাছে নয়। তো এরকম নানান জিনিসপত্র ওনার মাথার মধ্যে আসে। তো তখন উনি কী করেছেন, মেয়েটার এই অবস্থা দেখে উনি ভাবলেন যে ঠিক আছে, একজন মা যখন এত কষ্ট করে এসছে, তার বিশ্বাস, এবং মানে ওখানে ডাক্তারবাবুরা বলাবলি করছে যে মনে হয় অনেকটা দেরি হয়ে গেছে, মেয়েটাকে বাঁচানোটা এখন একটা বড় চ্যালেঞ্জ, মানে বাঁচানো যাবে কি যাবে না এটা ডাক্তারবাবুরাও ফিক্স কিছু বলতে পারছে না। তো উনি তখন সঙ্গে সঙ্গে ওই মেয়েটির যিনি বাবা, দেখে বোঝা যাচ্ছে একজন বয়স্ক ব্যক্তি, তো মনে করলেন ইনি বাবা হবে, তো উনি বললেন যে আপনারা বাড়ি থেকে একজন এসেই ফুলটা দিয়ে গেছে, আপনি মেয়েটির মাথায় ছুঁইয়ে দিন। এবার মেয়েটির বাবা তো মানে হাত ফাত কাঁপছে, উনি কোনো রকমে নিলেন। তো উনি বললেন যে কে এসেছিল, বলছে একজন এসেছিল, আমি অত দেখিনি, তিনি বললেন তিনিও আসছেন, ওখানে বসে আছেন বাইরে, আপনি তাড়াতাড়ি মেয়ের মাথায় ফুলটা ছুঁইয়ে দিন। তো মেয়েটির যে বাবা, সে কান্নাকাটি করছে, তো কাঁপা কাঁপা হাতে মেয়েটির মাথায় ফুলটা ছুঁইয়ে দিয়েছে, এবং উনি দেখছে যে ডাক্তাররা ট্রিটমেন্ট করছে, ওকে ইঞ্জেকশন দিচ্ছে, তো উনি ওখান থেকে বেরিয়ে এলেন। এবার বেরিয়ে আসার পরে ওনাকে ওখানে একজন ডেকেছে, বলছে যে কী ব্যাপার, তুমি এই ডিপার্টমেন্ট, তুমি এখানে কী করছো? তখন উনি বলে যে দেখুন না, একজন এরকম এসেছিলো, বারবার আমাকে বলল। তো তখন সেই লোকটা আবার বলছে যে শোনো, তুমি যে ডিপার্টমেন্টে আছো সেই ডিপার্টমেন্টেই কাজ করো, বুঝলে, এখানে যদি তুমি এখন পেশেন্টের বাড়ির লোকের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাও, তাহলে কিন্তু দেখবে যে তুমি মানে
একবার একজনের কাজ করছো, তখন কিন্তু তারপরে 10 জনের কাজ করতে হবে। এসব কিন্তু করো না। পেশেন্টের বাড়ির লোক যদি কিছু নিয়ে আসে, তাকে বলবে যে তাকে নিজে এসে যেন সেটা করে। তখন বললো, না না, আমি তো এসব কাজ কোনোদিনই করিনি। একজন বয়স্কা মহিলা, তিনি এসে বারবার আমাকে রিকোয়েস্ট করলেন, বারবার এরকম কান্নাকাটি করছে, ওনার পায়ের অবস্থা সত্যিই খুব সঙ্গীন, তাই আমি একটু হেল্প করলাম। বললো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো করেছো। এবার যখন মেয়েটাকে একটু স্টেবল করেছে, উনি তো ওখানে দাঁড়িয়ে কথাগুলো বলছিল, তো এনার মানে মেয়েটির যে বাবা, সে এসে বলছে, আচ্ছা কে এসেছে বলুন তো। বলছে, আমি জানি না, আপনি বাইরে বেরিয়ে আপনার মেয়েকে যখন তো ভর্তি নিয়ে নেবে, বলছে ভর্তি সত্যি করে আপনি দেখুন বাইরেই আছে, বলে দিল কোন জায়গাটায়। বলছে ওখানে উনি ওয়েট করছে, আপনি গিয়ে কথা বলে নেবেন। তো এদিকে তো মেয়েটাকে নিয়ে ডাক্তাররা, বাকি আরও যে 2-3 জন ওদের সাথে এসেছিলো, তারা বেশ ব্যস্ত হয়ে গেছে। এবার উনি আর ওদিকে যায়নি, উনি ভিতর দিয়ে ওনার ডিপার্টমেন্ট যেখানে ওনার কাজ পড়েছিল, উনি সেখানে যান, এবং সেখানে আরও মিনিট 30 থেকে উনি বাড়ি চলে যান। এবার বাড়িতে আসার পর থেকে না, ওনার মনে একটা অদ্ভুত রকমের একটা ফিলিংস কাজ করে। মানে ওইখানে যখন উনি ছিলেন, ওনার ডিউটিতে যখন ছিলেন, ওই হাসপাতালে, ন্যাশনাল মেডিকেল কলেজে যখন উনি ছিলেন, ওনার কিন্তু একবারের জন্য কোথাও কিছু মনে হয়নি। বাট যে মুহূর্তে উনি বাড়ি ফিরলেন, বাড়ি ফেরার পর থেকে বারবারই না ওনার ওই ভদ্রমহিলার মুখটা খুব মনে পড়ছিল। মনে হচ্ছিল যে সেই ভদ্রমহিলা কীভাবে আমাকে বলল, উনি ওনার চোখের কোণা থেকে জল বেরিয়ে আসছিল, কত কষ্ট পাচ্ছিলেন মহিলা, তার মেয়ের কী হলো, উনি না মানে বারবার ওনার মনের মধ্যে এই বিষয়গুলো আসছে। তো উনি কেন জানি না ওনার মনে হতে থাকে যে কিছু তো একটা ব্যাপার আছে, যেটা আজকে হলো আমার সাথে, এটা খুব স্বাভাবিক নয়। তো তারপরে ওনার মানে হয় না যে আমাদের একটা মন একরকম বলে, অন্য মন আবার সেটাকেই বলে যে না না, তুই তো বেশি ভাবছিস, বা এটা ঠিক ভাবছিস না, এরকম তো হয়ে থাকে। তো ওনার কিন্তু বারংবার মনে হতে থাকে যে আজকে যেটা ওনার সাথে হয়েছে, এটা খুব স্বাভাবিক নয়, এবং এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে। তারপর উনি ভাবেন যে দূর, আমি এগুলো নিয়ে বেশি ভাবছি। এবং ওই মহিলার সাথে যখন দেখা হয়, তার থেকে যখন উনি জিনিসটা দেন, এই অবধি সব কিছু ঠিক ছিল। কিন্তু তারপর থেকে না কিছুক্ষণের জন্য ওনার গাটা কীরকম ভারী হয়ে যায়, এবং ওনার প্রচণ্ড ঘুম পেতে থাকে। এবং উনি যখন বাড়ি ফিরছিলেন বাসে করে, আস্তে আস্তে ওনার মনে হচ্ছে ওনার শরীরটা মানে এবার উনি কোনোভাবে ঘুমিয়েই পড়বেন, এইরকম যেন প্রচণ্ড উনি ক্লান্তি করেছেন, প্রচণ্ড ওনার খাটাখাটনি গেছে, এরকম টাইপের আর কি ঘুম পাচ্ছে। যাই হোক, এবার 3-4 দিন পরের ঘটনা। 3-4 দিন পরে উনি দেখছেন, উনি যে ডিপার্টমেন্টে কাজ করেন সেখানে মানে বাইরে আর কি, দরজার বাইরে একজন দাঁড়িয়ে আছে, এবং মানে অন্য একজন যাচ্ছিল, তাকে ওনার নাম মানে রথীন্দ্রবাবুর নাম আর কি জিজ্ঞেস করছে। বলছে হ্যাঁ, উনি এখানে আছে। তো সেই মুহূর্তে এই ভদ্রলোক বাইরে এসছে। বাইরে যখন এসছে, এসে দেখছে যে ওই বয়স্ক লোকটি, যে লোকটির মেয়েটি বিষ খেয়েছিল, সে দাঁড়িয়ে রয়েছে। তো তখন উনি না একটু অবাক হয়ে গেছে যে এই ভদ্রলোক এখানে আমাকে খোঁজ করছে কেন, কি ব্যাপার। তো উনি যখন চিনতে পারে, মানে রথীন্দ্রবাবু যখন প্রথম চিনতে পারে লোকটিকে, উনিই প্রথমে জিজ্ঞেস করেছে যে আপনার মেয়ে কেমন আছে। তো তখন লোকটি মৃদু হেসে বলছে যে আমার মেয়ে এ যাত্রায় বেঁচে গেছে। আসলে আমার মেয়েটা তো খুব বোকা আর খুব সাদাসিধে মেয়ে। মেয়ে একজনকে খুব ভালোবাসতো, পছন্দ করতো, কিন্তু সেখানে আর কি কিছু সমস্যা হয়, ওর বিয়েটা ভেঙে যায়, তো সেটাও না সহ্য করতে পারে না, তো সেই জন্য আমার মেয়ে নিজে বিষ খেয়েছিল। কিন্তু ডাক্তারবাবুদের মানে কর্মদক্ষতায়, ভগবানের আশীর্বাদে বলছে আমার মেয়ে সুস্থ হয়ে গেছে। তো এই কথাটা যখন শোনে, তো ওনারও বেশ ভালো লাগে। তখন উনি না মানে ওনার মুখ থেকে ব্যাপারটা না বেরিয়ে গেছে, এর আগে উনি বলেনি। তো মানে সেই সময় উনি বলেননি, কারণ ভদ্রমহিলা বলতে বারণ করেছিল যে আমাকে তোরা জানায়নি, আমার শরীরটা ভালো না, তাই জন্য উনি বলেনি যে ওর মা এসেছিল। তো এটা শুনে ওনার মুখ থেকে না বেরিয়ে যায় যে সে তো বটেই, আমাদের এখানে ডাক্তারবাবুরা খুবই ভালো, সর্বোপরি ভগবানের আশীর্বাদ। আর যেখানে মা, একজন মা এত কষ্ট করে, এত প্রার্থনা করে, এত মানে কষ্ট নিয়ে, ওরকম ফোলা পা নিয়ে, যেখানে মা ঠাকুরের আশীর্বাদী ফুল নিয়ে মেয়ের কাছে আসে মেয়েকে মাথায় ছোঁয়ানোর জন্য, সেখানে তো স্বয়ং যমরাজও পিছু হটবে, এটা তো জানা কথাই, খুব ভালো। এবার এই কথাটা যখন রথীন্দ্রবাবু বলে, ভদ্রলোক বলে যে আমি এই কারণের জন্যই আপনার সাথে দেখা করতে এসেছি, আমার এটাই জানার ছিল যে ওই ফুলটা আপনাকে কে দিয়েছে।
তো তখন উনি বলছে যে আপনি এইটা জানার জন্য এসছেন কেন, আপনার স্ত্রী দিয়েছে। বলছে যে আপনি তো সেদিনকে কিছু বললেন না, বললেন একজন পরিবারের লোক, তার মানে আপনি জানতেন যে ওর মা? তখন বলছে হ্যাঁ আমি তো জানতাম, আমাকে ভদ্রমহিলা এই কথা বলেছিল। আর সত্যি আমি দেখলাম আপনার স্ত্রীর তো সত্যি পা ফা ফুলে গেছে, পা ফেটে কীরকম রস বেরোচ্ছে, আপনি বরং একটা কাজ করবেন, আপনার স্ত্রীকে এখানে একবার বহির্বিভাগে দেখিয়ে দেবেন, এখানে খুব ভালো ডাক্তারবাবু আছে, ওনাকে দেখিয়ে দেবেন, ওষুধ দেবে, সেরে যাবে। তো তখন দেখছে যে ভদ্রলোকের দুই চোখ জলে ভিজে গেছে এবং চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ছে। এটা দেখে ওনার মনে হলো কিছু তো একটা ব্যাপার আছে। তখন উনি জিজ্ঞেস করেছে যে কী ব্যাপার। তখন লোকটা কাঁপা কাঁপা হাতে ওরকম ধন্যবাদ জানাচ্ছে, হাত জোর করে ধন্যবাদ জানাচ্ছে আর বলছেন যে আমি জানি না স্যার আপনি বিশ্বাস করবেন কি না, ওর মা ওনার স্ত্রীর কথা বলছে, ওনার মেয়ের মা, সে আজ থেকে 4 বছর আগে ওরকমই পা ফোলা, ওনার নাকি জোয়ান বয়স থেকেই ভদ্রমহিলার পা ফুলে যেত, প্রচণ্ড ফুলে যেত। এবার কি হতো, কখনো ফোলা বেশি থাকতো, কখনো ফোলাটা কমে যেত, কিন্তু পুরোপুরি কখনোই ঠিক হতো না। তো এই নিয়ে দীর্ঘ সময় উনি ছিলেন, প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড কষ্ট সহ্য করে। ওনাদের বাড়ি অনেকটাই দূরে। এর মাঝখানে যে উনি যে ওনার স্ত্রীকে ডাক্তার দেখাননি তা নয়, ডাক্তার দেখিয়েছে, বাট আনফর্চুনেটলি কোনো কাজ হয়নি। এবং আজ থেকে 4 বছর আগে ওনার স্ত্রী কিন্তু মারা যান। এবার এই কথাটা যখন অতীন্দ্রবাবু শোনেন, ওনার না বুকের ভিতরটা ধড়াস করে ওঠে। তার কারণ দিন কয়েক আগে যখন এই ঘটনাটা ঘটে, সেদিন কিন্তু ওনার বাড়িতে এসে বারবার এটা মনে হচ্ছিল যে কিছু তো একটা ব্যাপার আছে, কিছু তো একটা এমন ঘটলো বা ঘটতে চলেছে যেটা স্বাভাবিক নয়, যেখানে বিষয়টা আর 5টা সাধারণ জিনিসের মতো নয়। ওনার কিন্তু একটা ফিলিংস হয়েছিল এবং সেদিন ওনার কিন্তু পুরো রাত পর্যন্ত শরীরটা রীতিমতো ভারী ভারী ছিল। ঠিক সেই রকম গা ভারী, যেই গা ভারীটা ওনার অ্যানাটমি ডিপার্টমেন্টে একবার যখন ওই টেবিলগুলো এবং স্ট্রলি কাঁপছিল তখন যে ফিলিংসটা হয়েছিল, এক্স্যাক্ট সেম ফিলিংস কিন্তু ওনার সেদিন হয়েছে, কিন্তু পরে হয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টা হয়নি, ঘটনাটার পরে এরকম হয় ওনার সাথে। উনি তখন বলেন আপনি এসব কী বলছেন, উনি আমার সামনে দাঁড়িয়েছিলেন, উনি আমাকে নিজে ফুলটা দিলেন। তখন বলছে যে আচ্ছা গোলমুখ, মুখের আর কি বিবরণ দেয়, চেহারার বিবরণ দেয়, এবং যা বিবরণ ওই লোকটি সেদিন দিয়েছিল সেটা কিন্তু ওই ভদ্রমহিলার আর কি বিবরণের সাথে একদম এক্স্যাক্টলি ম্যাচ করে যায়, কোনো তফাৎ নেই, জাস্ট কোনো তফাৎ নেই। তখন উনি বুঝতে পারেন যে এই যে জিনিসটা ঘটেছে এটার তো কোনো ব্যাখ্যা হয় না, এটাকে বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে কেউ কোনোভাবেই প্রমাণ করতে পারবে না যে এটা কী ঘটেছিল। কিন্তু একটা জলজ্যান্ত মানুষ ওনার সামনে এলো, ওনাকে একটা ফুল দিল, উনি সেই ফুলটা আবার ওই ভদ্রলোককে দিলেন, এবং ওইখানে মেয়েটির যা ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, এবং মেয়েটিদের বাড়ি কিন্তু কলকাতার মধ্যে নয়, কলকাতার বাইরে, এবং ডাক্তারবাবুরাও সেই সময় উনি নিজে কানে রতনবাবু শুনেছিলেন যে ডাক্তারবাবুরাও বলছিলেন যে মেয়েটাকে যদি আরেকটু আগে আনা যেত তাহলে হয়তো মেয়েটাকে বাঁচানো যাবে, এটা হয়তো জোর দিয়ে বলা যেত। মেয়েটির অবস্থা সত্যি প্রচণ্ড সিরিয়াস ছিল। এটাই বলে মায়ের আশীর্বাদ, সেই মা নিজে একটা ফুল নিয়ে এসেছে তার সন্তানের জন্য, যে আর মানুষ নেই, যে বিদেহী হয়ে গেছে, সেও পর্যন্ত তার অপত্য স্নেহের টানে সে মেয়ের এই চরম বিপদ সময় তাকে বাঁচাতে এসছে। এগুলো হয়তো সত্যি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যাবে না, কিন্তু যে এই জিনিসটার প্রত্যক্ষ করেছে, যে সাক্ষী, সে তো জানে। তখন ওই ভদ্রলোক আর কি ওনাকে হাত জোর করে বলে যে আপনাকে একটা প্রণাম করতে পারি, সেদিন যদি আপনি ফুলটা না দিতেন তাহলে কিন্তু হয়তো আমার মেয়েটা আর বাঁচতই না। উনি তখন বলছেন যে না না, আপনি এভাবে বলবেন না, আমাকে কেন বলছেন, ওর যা করার ওর মা করেছে, ভগবান করেছে, আমি কি করেছি? তখন বলছে না, যদি অন্য কেউ হতো হয়তো সে ফুলটা আনতোই না, যদি ফুলটা না আনতো হয়তো আমার মেয়েটাই আর আজকে থাকতো না। যাই হোক, সেটাও হয়তো ঠিক, কারণ উনি একজন ভালো মানুষ, সেই জন্যই কিন্তু হয়তো উনি এটা করেছিলেন। অন্য কাউকে বললে হতেই পারতো যে সে হয়তো এই ব্যাপারটা পাত্তাই দিত না, আর সেক্ষেত্রে এমনও হতে পারতো যে মেয়েটি আর বাঁচলই না, তাই না? অবশ্যই ওনার হাত দিয়ে একটা সেদিন সত্যি পুণ্যের কাজ হয়েছিল, এটা কিন্তু বলাই যায়। এটা একটা ঘটনা
যেটা কিন্তু ওনার কর্মজীবনে মারাত্মকভাবে ওনাকে কিন্তু মানসিক দিক থেকে একটা প্রভাব ফেলেছিল। এবং ওই যে বললাম যে ছোটোবেলা থেকেই অনেক অজানাকে ওনার জানার ইচ্ছে ছিল, এবং ওই যে ওনার ঠাকুমা ওনাকে বলেছিলেন যে উনি একবার বিয়ের পর এরকম বাথরুম যেতে গিয়ে একটা ভয়ঙ্কর কিছু দেখেছিলেন, যেটাকে ওনার মনে হয়েছিল যে এটাই ভূত। তো ওনার তখন সেদিন মানে প্রথমবারের জন্য উনি জীবনে রিয়ালাইজ করলেন যে জীবনে মানে এই ভূত বলুন বা বিদেহী বলুন, এটাকে মানুষ যেভাবে ভাবে বা যেরকম একটা রূপরেখা ভাবে, সেটা কিন্তু অনেক সময় সেরকম নাও হতে পারে, তার থেকে হয়তো অন্যরকম হতে পারে, যেটা হয়তো স্বাভাবিক মানুষ বা সাধারণ মানুষ সেটাকে হয়তো বুঝতেই পারবে না। কারণ ওই মহিলাকে এক ঝলক প্রথমে দেখে কারোর পক্ষে এটা বোঝা সম্ভবই ছিল না যে উনি আদতে কোনো মানুষই নন, উনি একজন বিদেহী। এবার এই যে অভিজ্ঞতা মানে তখন এবার ওনার বাড়ির দিকে আসি আমি। উনি যেটা জানিয়েছেন যে এই সময় অচিন্ত্যবাবুর ঠাকুমা খুব অসুস্থ ছিলেন, মানে মাঝে মধ্যে উনি অসুস্থ হয়ে পড়ছিলেন। আর ঠাকুমার ওনার একটা ব্যাপার ছিল, উনি খালি বলতেন মানে উনি ওনার নিজের ছেলেদেরকেও বলেছিল, রথীন্দ্রবাবু মানে নাতি নাতিদেরকেও বলে রেখেছিলেন যে দেখ আমি একদম সুস্থ আছি, আর আমার যখন কিছু হওয়ার হবে তখন তোরা হাজার ডাক্তার বুদ্ধি করলেও আমাকে বাঁচাতে পারবি না। এইবারে যেটা হলো যে ওনার ঠাকুমার বয়সজনিত কারণে প্রচুর সমস্যা হলো, তো ওনাকে একজন ডাক্তার বাড়িতে এসে দেখে যেত। তো সেই ডাক্তারবাবুও বলছেন যে এবার কিন্তু আর ওনার না মানে খুব শ্লেষ্মা হতো, বয়স্ক মানুষের তো ওনার শ্লেষ্মার সমস্যা ছিল, প্রচণ্ড কাশি হতো, মানে সে দম আটকানো কাশি। তো অনেক দিন ধরেই এরকম হচ্ছে। তো উনি তখন ওনার ঠাকুমাকে বলে যে ঠাকুমা আমি একটা হাসপাতালে, এত বড় একটা হাসপাতালে কাজ করি, আর তোমার এই অবস্থা এটা আমি আর মেনে নিতে পারছি না, আমি কিন্তু কালকে তোমাকে হাসপাতালে নিয়ে যাব। আর তুমি মানে ওনার ঠাকুমা না ওষুধ খেতে চাইতেন না, হাসপাতালে তোমার এসে যাবেই না, কোনো মতে যাবে না। তো বলছে যে আমি আর শুনবো না, তোমার শ্লেষ্মার অসুবিধাটা দিন দিন বাড়ছে, আর সারা রাত তুমি ঘুমোতে পারো না, আমি কিন্তু কালকে তোমাকে নিয়ে যাব। এবার ঠাকুমা তখন ওনাকে বলে যে আচ্ছা শোন, আমি যদি মনে হয় আমি তোকে বলবো, আমি আর জেদ করবো না, আমি তোকে বলবো যে তুই আমাকে হাসপাতালে নিয়ে চল এবং আমি তোর সাথেই যাব, তুই চিন্তা করিস না। এবার ওকে তখন বলে আচ্ছা বাবা তুই আমার একটা কথা বলতো, তোর বিয়ে করতে ইচ্ছে করে না? মানে তখন ওনার বিয়ের বয়স হয়ে গেছে এবং ওনার মা বাবা বলে বলে আর কি ক্লান্ত ছেলেকে যে বিয়ে কর বিয়ে কর, কিন্তু উনি একেবারেই বিয়ে করতে চায় না। তো উনি ওনার ঠাকুমাকে বলছে যে না ঠাকুমা আমি বিয়ে করব না, আমার বিয়ে করার কোনো শখ নেই, আর আমাকে সত্যি বলতে কি কোনো মেয়ে পছন্দও করবে না। তো ঠাকুমা বলছে কেন তোকে পছন্দ করবে না, তুই এত ভালো কাজ করিস, বাড়িতে কোনো অভাব নেই, আমাদের এত ভালো পরিবার, এত ভালো বংশ, কেন কোনো মেয়ে তোকে পছন্দ করবে না, তোকে কি দেখতে শুনতে খারাপ? এবার উনি যেটা লিখেছেন যে উনি একটা সময় একদম অন্য টাইপের মানুষ ছিলেন, উনি কাজ করতেন এবং কাজের বাইরে উনি খুব আকাশকুসুম চিন্তা করতেন, এবং যে চিন্তাভাবনাগুলো উনি করতেন তার বেশিরভাগটাই যদি অন্য কোনো মানুষ শোনে সে ভাববে তো মানে মনে হয় পাগল, বা মনে হবে যে এ একদমই বাচ্চা। ওনার কিন্তু এই সংসার করব, বিয়ে করব, সংসার বাড়াবো, পরিবার বাড়াবো, ছেলে মেয়ে হবে, এই বিষয়ে ওনার কোনো ধারণাও ছিল না, এবং উনি এই বিষয়ে মানে একদম লেস ইন্টারেস্টেড ছিলেন। তো উনি বলেন যে দেখো আমি একটা মেয়েকে যে বিয়ে করে আনবো, সে মানে আমাকে দেখে হয়তো সে বলবে যে তুমি তো আমার সাথে গল্প করছো না, তুমি আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছ না, তো তারও অশান্তি আমারও মনে অশান্তি, কি দরকার? তো ঠাকুমা বলে যে আমার তো খুব ইচ্ছে ছিল বাবা তোর বিয়েটা দেখে যাওয়ার, কিন্তু আমি তো মনে হয় না তোর বিয়ে দেখতে পাবো। তো তখন বলছে হ্যাঁ তুমি আমার বিয়ে দেখতে পাবে না, কারণ আমি বিয়ে করতে চাই না। তো এটা নিয়ে অনেক ঠাকুমার সাথে কথাকথি হলো। তো তখন ঠাকুমা বলে যে ঠিক আছে বাবা, তোর বিয়ের সময় এখনও আরেকটু বাকি আছে, এবং যখন তোর বিয়ের সময় আসবে আমি নিজেই তোকে বলে দেবো যে তোর এবার বিয়ে করা উচিত, এবং দেখবি তখন তোর মতিও চেঞ্জ হয়ে যাবে। এবার উনি ব্যাপারটাকে খুব ক্যাজুয়ালি নেয় এবং ঠাকুমা বলে যে বাবা তুই আমাকে সকালবেলা একটা জিনিস খাওয়াবি। বলছে কি? তো ওনাদের বাড়িতে কি হতো, সকালবেলাটা না মানে চা হতো, যে চাটা হচ্ছে মানে ওই র চা যেটাকে বলে আর কি, পাতলা করে র চা হতো। তো উনি বলে জানিস তো আমার না খুব দুধ দিয়ে গাঢ় চা খেতে ইচ্ছে করছে। তো উনি বলছে মানে রথীন্দ্রবাবু বলছে যে তোমার চা খেতে ইচ্ছে করছে, তার জন্য কী করবো বলো? বলছে যে তুই আমাকে সকালবেলা
ওরকম চা করে দিবি। তো তখন রথীন্দ্রবাবু বলছে যে তুমি চা খেতে ইচ্ছে করছে, তাহলে তুমি সকাল অবধি কেন অপেক্ষা করবে, আমি তোমাকে এখনই চা করে দিতে পারি। তখন বলছি দিবি, তাহলে দে তো, আমাকে একটু চা করে দে, আর আমাকে 2টো বিস্কুট দিবি চায়ের সাথে। এবার ওই সময়টা যখন ওনার ঠাকুমা ওনাকে বলে যে তুই আমাকে চায়ের সাথে 2টো বিস্কুট করে দে, আর চা একটু বেশি করে চিনি দিবি, ওনার না তখন মনের ভিতরটা ধরাস করে ওঠে, এবং কেউ যেন ওনার মনের ভিতর, মানে ভিতর থেকে ওনার ভিতর মানে একটা আওয়াজ আসে যে ঠাকুমা আর বাঁচবে না, ঠাকুমা এই যে খাচ্ছে এটাই ঠাকুমার শেষ খাওয়া। এবং উনি যখন যাচ্ছে চা করতে, তখন বাড়িতে সবাই শুয়ে পড়েছে। মানে বাড়িতে সবাই ঠাকুমাকে খুবই ভালোবাসতেন, কিন্তু ওই যে ঠাকুমা যে সে কিছুতেই ডাক্তার দেখাতে যাবে না, হাসপাতাল যাবে না, তো ওনার কিন্তু ঘরে সমস্ত খাবার দাবার সব ছেলের বউয়েরা দিয়ে যায়। কিন্তু এই যে একটা অদ্ভুত মনের আশা যে আমি চা খাবো আর বিস্কুট খাবো, বেশি করে চিনি দিয়ে চাটা খাবো, উনি বুঝে যায় যে আমার ঠাকুমা আর বাঁচবে না। তো উনি এক গ্লাস, মানে স্টিলের গ্লাস ছিল ওনার, উনি যেটা লিখেছেন যে একটা স্টিলের গ্লাসে আমি বেশি করে চা করি এবং সাথে আমিও একটু চা নিই, চা করে আমি ঠাকুমাকে দিই, এবং আমি আর ঠাকুমা সেই চা খুব আনন্দ করে খাই দুজনেই। এবং আমি দেখছি আমার ঠাকুমার চোখে মুখে একটা অদ্ভুত প্রশান্তি। এবং ঠাকুমা তখন, মানে গরমকাল, আর যেহেতু ঠাকুমা শ্লেষ্মার অসুবিধে ছিল, অবভিয়াসলি তার চাটা খেতে ভালোই লাগবে, তো সে তখন বলে যে তুই না আমার ঘরের জানলাটা খুলে রেখে যা। তখন বলছে যে কেন, সকালের দিকে হাওয়া যদি ঠান্ডা হয়, আর আজ থেকে এটা অনেক বছর আগেকার কথা বলছি, তো তখন গরমকালেও ভোরের দিকটায় হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিত। বলছে না না, তোমার শ্লেষ্মার অসুবিধা আরও বাড়বে, কালকে তো আমি তোমাকে নিয়ে যাব। এবার রথীন্দ্রবাবু লিখেছেন যে আমি বারবার বলছি ঠাকুমাকে যে আমি কালকে তোমাকে হাসপাতালে নিয়ে যাব, ডাক্তার দেখাবো, কিন্তু আমি জানি আমাকে এটা করতে হবে না, আর তুমিও যাবে না, সেটা মানে মনে মনে জানে যে আমি ঠাকুমাকে নিয়ে যেতে পারবো না, এবং হয়তো আমি সেই সুযোগটাও আর পাবো না। তো ঠাকুমা খুব মানে মাথায় গালে হাত বোলায়, বলে যে তুই কিন্তু খুব ভালো করে থাকবি, সব কিছু খুব ভালো করে করবি, আর দেখবি তোর একটা খুব সুন্দর, আমি জানি তোর একটা খুব সুন্দর বিয়ে হবে, খুব ভালো নাতবউ হবে আমার, খুব লক্ষ্মীমন্ত হবে, এরকম বলে ঠলে শুয়ে পড়ে। এবার উনি লাস্ট ঠাকুমার ঘর থেকে বেরোয়, বাইরে থেকে দরজাটা উনি ভেজিয়ে দেয়, দিয়ে উনি ওনার ঘরে চলে আসে। এবং উনি যেটা লিখেছেন যে উনি মানে প্রায় অনেকক্ষণ এসে জেগে থাকে, এবং ওনার মনের মধ্যে একটা অদ্ভুত খচখচানি হয়, এবং উনি ভাবছিল যে আমি তাহলে কালকে না ঠাকুমাকেই ঘটনাটা বলবো, আমার সাথে যে ঘটনাটা ঘটেছে। তারপরে ভাবছে যে না, আমি ঠাকুমাকে বলবো না, যদি আমি বলি তাহলে ঠাকুমা আরও বেশি চিন্তা করবে, ঠাকুমার এমনি শরীর ভালো না। এইবারে যেটা হলো, উনি ভোরের দিকে ঘুমিয়ে গেলেন, অনেকক্ষণ আর কি জেগেছিলেন, ভোরের দিকে ঘুমিয়ে যান, এবং ঘরে চিৎকার চেঁচামেচির আওয়াজে ওনার ঘুমটা ভেঙে যায়। বাড়ির বউয়েরা, মানে ওনার মা কাকিমারা খুব চেঁচামেচি করছে, তো উনি উঠে পড়েন। উঠে পড়ে যখন উনি ঘর থেকে বেরিয়েছেন, উনি শুনছেন যে ওনার ঠাকুমা আর সাড়া নাড়া দিচ্ছে না, এবং সেই মুহূর্তে ওনার বুকের ভিতরটা ধরাস করে উঠল, এবং উনি সঙ্গে সঙ্গে ঠাকুমার মানে সামনে গিয়ে উনি দেখছে, মানে উনি তো বুঝেই গেছে, মানে উনি আগের দিন রাতেই অ্যাকচুয়ালি বুঝে গেছিলেন যে এই যে আমি ঠাকুমাকে চা করে খাওয়াচ্ছি, এবং সেই চায়ের গ্লাস তখনও ওনার ঘরের মেঝেতে রাখা রয়েছে। তো সবাই জিজ্ঞেস করছে যে চা করে দিয়েছিলি? বলল হ্যাঁ, আমার থেকে চা চেয়েছিল, আমিও চা খেয়েছি, ঠাকুমাকেও দিয়েছিলাম। এবার ডাক্তার এলো বাড়িতে, যথারীতি ডাক্তার তো এসে বললই যে উনি ভোরের দিকে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবার এই যে কথাটা ডাক্তারবাবু বললেন, এতে কিন্তু এই রথীন্দ্রবাবুর একটু কিছু মনে হলো না, মানে মনে হলো না বলতে উনি কিন্তু মানে অবাক হলেন না, কারণ উনি সেই সারাটা অনেকক্ষণ আগে, মানে সেই রাতেই পেয়ে গেছিলেন যে ওনার ঠাকুমা আর বেশিক্ষণ নেই। এটা ওনার কাছে, মানে এই ওনার ঠাকুমার চলে যাওয়াটা, এটা একটা বিশাল ওনার জীবনের একটা মানে লস। উনি বলেন যে আমি আজ, আমার এত বয়স হয়ে গেছে, আমি রিটায়ার করেছি 6 বছর হয়ে গেছে, কিন্তু আজও মানে ওই দিনটার কথা, ওই মুহূর্তটার কথা মনে করলে আজও আমার চোখে জল চলে আসে। আমি এতটাই ঠাকুমাকে ভালোবাসতাম, হয়তো সেটা আমার মা বাবার থেকেও বেশি, একটু হলেও বেশি আমি ঠাকুমাকে ভালোবেসেছি। এটা গেল। আচ্ছা, এরপরে ওনার এই ন্যাশনাল মেডিকেল কলেজেই আর একটা ঘটনা ওনার সাথেই ঘটেছিল। আচ্ছা, তার আগে বলি, ওনার মানে বর্তমানে সে
আর কি একজন স্বনামধন্য চিকিৎসক, আমি আর নামটা বলছি না, তো তিনিও মানে ওই ন্যাশনাল মেডিকেল কলেজ থেকেই পড়াশুনো করেছিলেন। তো ওনার সাথে সেই ডাক্তারবাবু, তখন তো সে মানে মেডিকেল স্টুডেন্ট ছিল, তো তার টুকটাক কথা হতো, মানে একটা ভালো টার্ম ছিল, কথাবার্তা হতো। তো সে একবার বলেছিল, মানে সে তখন আর কি যুবক, সে মেডিকেল স্টুডেন্ট, তো সে হস্টেলে থাকতো, ন্যাশনাল মেডিকেল কলেজের হস্টেলে থাকতো। এবার বুঝতেই পারছে যে পরীক্ষার আগ দিয়ে তো মানে সমস্ত স্টুডেন্টদেরই প্রচুর চাপ থাকে, এবং এটা খুব কমন রাত জেগে পড়া। তো কথায় কথায় সে নাকি একবার ওনাকে বলেছিল যে মানে ওনারা রাত জেগে পড়াশুনো করছিলেন, তো ওনাদের একটা হস্টেলের ব্যালকানি আছে, ব্যালকানি বলতে একটা করিডোর মতো, তো সেই করিডোরে উনি নাকি পায়চারি করছিলেন। মানে এই ডাক্তারবাবু যিনি বর্তমানে একজন অভিজ্ঞ এবং সফল ডাক্তার, তো তার একটা স্বভাব ছিল যে তিনি অনেক রাত অবধি পড়াশুনো করার পরে, এটা অনেকের মধ্যেই হয়তো থাকে, সেটা হচ্ছে অনেক পড়াশুনো করার পরে একটু নিজের মতো করে পায়চারি করে, জাস্ট কি পড়লাম, কি মানে নতুন কি মুখস্থ করলাম, কি বুঝলাম, সেটাকে একটু মানে ডাইজেস্ট করার জন্য উনিও সেটা করছেন। এবং সেইটা প্রায় ভোর রাত, সমস্ত স্টুডেন্টরা সারা রাতই প্রায় পড়াশুনো করেছে, করে ভোরের দিকে সবাই ঘুমোতে গেছে, মানে ওই 3টে 3:30 বাজে তখন। মোটামুটি করিডোর ফাঁকা, সব ঘরেই মোটামুটি ছেলেরা ঘুমোচ্ছে, সকালবেলা পরীক্ষা, তো উনি নাকি পায়চারি করছিলেন। পায়চারি করতে করতে উনি স্পষ্ট দেখে, ওই ডাক্তারবাবু স্পষ্ট দেখেছিলেন একজন ব্যক্তি ওনার দিকে এগিয়ে আসছে, এবং তাকে এই ডাক্তারবাবু, তিনি কিন্তু এর আগে কখনো হস্টেলেও দেখেনি, কখনো ডিপার্টমেন্টেও দেখেনি, মানে কোনো ডিপার্টমেন্টেই দেখেনি, একদম অন্য লোক। আর বুঝতেই পারছেন হস্টেলে কিন্তু তা আবার ওই সময়, মানে হস্টেলের ভিতরের লোকজন ছাড়া, মানে যারা স্টুডেন্ট হোক বা যারা দায়িত্বে বা কোনো কাজে থাকে, তারা ছাড়া কারোর ঢোকার কথাই নয়, বাইরের কারোর পক্ষে তো ঢোকা সম্ভব নয়। উনি দেখছেন আসছে, এবার উনি কিছু মনে করেনি, ভেবেছে যে হয়তো কোনো স্টাফ কোনো কারণে ঢুকছে। এবার যখন মোটামুটি ওনার থেকে ওই লোকটার ডিস্টেন্স প্রায় 2-3 ফুট, মানে এতটা কাছাকাছি এসেছে, তখন একটা ধরাম করে আওয়াজ হলো, ধরাম করে একটা ওই করিডোরে আওয়াজ হয়, এবং উনি দেখেন যে যে জিনিসটা ছিল, সেই মানুষটা আর কি, সেই মানুষটা আর নেই। পাশের যে হস্টেলের যে পাশের যে রুমটা, মানে পরপর তো রুম থাকে, সেই রুমের দরজাটা ঠাক 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 করে কাঁপছে, মানে খুব জোরে কেউ নাড়িয়ে দিলে যেরকম একটা আওয়াজ হয় সেরকম। এবং উনি সঙ্গে সঙ্গে ওই রুমটার কাছে যান। উনি রুমটার কাছে গিয়ে দেখছেন যে রুমের ভিতরে যারা আছে তারা ঘুমোচ্ছে, তাদের ঘুম ভাঙেনি, রুমে কেউ নেই। এবং করিডোর থেকে উনি নিচের দিকেও তাকান, নিচেও কেউ নেই, কোথাও কেউ নেই। এবং উনি যখন এভাবে দেখছেন ওই ডাক্তারবাবু, তখন উনি পিছন থেকে, মানে উনি দেখছেন ঠিক ওনার পিঠটা যেদিকে, সেই পিছন থেকে কারোর ঠক 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 করে মানে দৌড়ে যাওয়ার আওয়াজ উনি পান। এবং উনি দেখেন ওই জায়গাটায় কেউ নেই, মানে কে নেমে গেল, কে দৌড়ে গেল, উনি কিচ্ছু কাউকে দেখতে পেলেন না। আর যে লোকটিকে উনি তার আগে দেখেছিল, সেই লোকটা হঠাৎ করেই যেন একদম হাওয়ায় মিশে গেল। এই অভিজ্ঞতাটা কিন্তু ওই ডাক্তারবাবুর হয়েছিল। এবং উনি যখন ওনার কিছু সিনিয়রকে, সেই সময় আর কি ওনার যারা সিনিয়র ছিল, তাদের মধ্যে এক দুজন নাকি বলেছিল তারাও নাকি হস্টেলের করিডরে এরকম কারোর দৌড়ানোর আওয়াজ কখনো শুনেছে, কখনো মনে হয়েছে যে কিছু একটা পাশ থেকে সরে গেল, এরকম ঘটনা কিন্তু তাদের সাথেও ঘটেছে। খুব মানে সবাই যে এই বিষয়টা জানে বা খুব কমন এই বিষয়টা, সেটা কিন্তু নয়, বাট এই ঘটনা সত্যিই ঘটেছে। আচ্ছা, এরপরে বলি, ন্যাশনাল মেডিকেল কলেজে উনি কাজ করার সময় আর একটা যে ঘটনাটা উনি শেয়ার করেছেন, লাস্ট যে ঘটনাটা, এবার সেটা আমি আপনাদেরকে বলি। তো ওই মেডিকেল কলেজ চত্বরেই একটা পাগল থাকতো। এবার সেই পাগল যিনি ছিলেন, সে কিন্তু কারোকে কোনো বিরক্ত করতো না, কারোকে কোনো রকম কোনোভাবে উত্ত্যক্ত করা, ডিস্টার্ব করা, উনি কিচ্ছু করতো না। তো উনি যেটা শুনেছিল যে ওই লোকটা নাকি, মানে যে আর কি পাগল, সেই ভদ্রলোক, সে কিন্তু একটা ভালো বাড়ি থেকে একসময় বিলং করতো। তো তার নাকি ডাক্তারি পড়ার খুব শখ ছিল। তো ডাক্তারি পড়ার শখ ছিল এবং তার ছোটবেলা থেকেই নাকি কিছু মানসিক সমস্যা ছিল। এবার তাকে নাকি এদিক ওদিকে অনেক ডাক্তার দেখায়, তো সেখানে নাকি তার ট্রিটমেন্ট ঠিকমতো হয় না, উল্টে ভুল ট্রিটমেন্ট হয়। এবার ভুল ট্রিটমেন্ট হওয়ার জন্য সেই ছেলেটা আর কি আস্তে আস্তে পাগল হয়ে যায়। এবার ওর বাড়ির লোক একবার কি করেছে,
করেছিল নাকি এই ছেলেটাকে এই কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে ওকে নাকি একবার দেখাতে এনেছিল। এবার দেখাতে আনার পরে ছেলেটা নাকি বলেছিল যে আমি তো আগে এখানেই থাকতাম, আমি তো আগে এখানকারই ডাক্তার ছিলাম, এরকম নাকি বলতো, এবং ছেলেটা নাকি বারবার পালিয়ে পালিয়ে মেডিকেল কলেজে চলে আসতো। এবার ওখানের সেই সময় যারা ছিলেন, যে সমস্ত ধরুন সিনিয়র ডাক্তার বা আরও যারা লোকজন, তো তারা দেখতো যে ছেলেটা চুপচাপ বসে থাকতো, মানে ওই চত্বরের মধ্যেই বসে থাকতো, কিন্তু কোনো ডিপার্টমেন্টেও ঢুকতো না, আর বা কারোর কোনো অসুবিধে করতো সেটাও নয়। এবার হোস্টেলে যারা যে সমস্ত ডাক্তারি পড়ুয়া ছিল তারা আবার কী করতো, মাঝে মধ্যে ওকে একটু খাবার দিত। তো এই করে করেই ও ওখানেই ভিতরে ভিতরে ঘুরে বেড়াতো এরকম। কিন্তু মানে পাগল হলেও সে কিন্তু মানে ফট করে দেখে কেউ ওকে পাগল বলবে না, মানে যে খুব নোংরা জামা কাপড় পরে আছে বা মানে ওই নোংরা ক্যারি করছে, নোংরা পোটলা, এরকম কিন্তু কিছু না। ও পরিষ্কার জামাই পরতো, কিন্তু ওর মাথাটা খারাপ ছিল আর কি, মানে মাথাটা নর্মাল, মানে যেরকম আর 5টা মানুষের মস্তিষ্ক হয়, নর্মাল থিঙ্কিং করে, সেসব করতে পারতো না, কিন্তু খুব ভালো ছিল। এবার ওই লোকটিকে, মানে ওই পাগল লোকটিকে মানে অনেক দিন থেকেই উনি দেখছে, এবং লোকটিকে সবাই কিন্তু খুব মানে স্নেহ করতো, একটা মায়া চলে এসেছিল লোকটার প্রতি। ওকে খেতে দিত, বর্ষা বৃষ্টির দিনে ওকে বলতো যে তুমি এই বারান্দার এই জায়গাটা থাকো, এই রকম। কিন্তু ওই লোকটা খুব পরিষ্কার ছিল, কারোকে কখনো কোনো খারাপ কথা বলতো না, কখনো বাজে কথা বলতো না, কিচ্ছু না। এবার ওনার সাথেও টুকটাক লোকটার কথা হতো, এমনিতে লোকটা একটু কম কথা বলতো। এবং শুধু তাই নয়, ওই পাগল যে ছিল, আমি জানি না আপনাদের মধ্যে কেউ লোকটার কথা জানে কিনা, অনেক পেশেন্ট পার্টিও কিন্তু ওনাকে চিনতো। এবং লোকটা মানে বই পড়তো, রীতিমতো অনেক ধরনের বই লোকটা পড়তো, মানে ওকে হয়তো কেউ একটা বই দিল পড়ার জন্য, গল্পের বই, ও কিন্তু পড়তো, এরকম টাইপের। তো এই লোকটির সাথেও রথীন্দ্রবাবুর একটা মাঝে মধ্যে কথাবার্তা হতো, মানে ওরকম কথা হতো না, টুকটাক আর কি। তো একদিন হঠাৎ করেই না দেখছে ও নিজের মনে কি বকছে, এটাও করতো, নিজের মনে ও বকবক করতো, কিন্তু একদিন দেখছে যে ও দেয়ালের মধ্যে ওর নখ দিয়ে আঁচড় কাটছে আর কিছু একটা বিড়বিড় করে বলছে। এবার কোনোদিনও নাই মানে ইনি পাগল হতে পারে, বাট এইরকম পাগলও ছিল না যে এরকম কোনো অ্যাক্ট করবে। তো সেটা দেখে রথীন্দ্রবাবুর একটু অবাক লাগে যে কী ব্যাপার, ওর কী হয়েছে, একবার জিজ্ঞেস করি। আর ওই লোকটার বাড়ির লোক আর মানে বহু বছর হয়ে গেছে, আর খোঁজ খবরও নেয় না, ও এখানেই থাকে। এবার উনি জিজ্ঞেস করেছে যে কী হয়েছে, তো তখন ওই লোকটা মানে যে পাগল আর কি, সে বলছে মানে পাগল হলেও, মানে আমি হয়তো পাগল কথাটা উল্লেখ করছি, উনি উল্লেখ করেছেন বলে, মানে তার যে একেবারেই কোনো জ্ঞান নেই তা কিন্তু নয়। তো সে বলছে যে একটা জায়গা দেখিয়ে বলছে, মানে ওইখান দিয়ে হচ্ছে একটা কোনো মানে ডিপার্টমেন্টের এন্ট্রি, হ্যাঁ, তো সেখানে তো পেশেন্টও ভর্তি হয়, তো বলছে ওখান দিয়ে কালকে দুটো মৃতদেহ বেরোচ্ছিল, আর দুটো মৃতদেহ আমাকে দেখে দেখে বলছিল যে, আমাকে ডাকছিল এবং আমাকে বলছিল যে তুই কি আমাদের সাথে আসবি, যদি আসতে পারিস আয়, নাহলে কিন্তু তোর বাড়ির কেউ আমাদের সাথে কিন্তু আসবে, তো তুই কি এখন আমাদের সাথে আসবি, আমাকে ডাকছিল মৃতদেহ দুটো। এবার না যেহেতু সবাই জানে যে ও পাগল, তো ভেবেছে সেরকমই কোনো কথা হবে। তো তখন বলছে যে তুমি এসব কিছু ভেবো না, ওরকম কিছু হয় না। তখন বলছে না না আমি জানি, আমাকে এই তো দেখুন একটু আগেও আমাকে ডাকতে এসেছিল, বলছিল যে যাবি যাবি আমাদের সাথে যাবি, এরকম করে ডাকতে এসেছিল। তো তখন না রথীন্দ্রবাবুর একটুখানি খটকা লাগে, এবং তখনও আরেকজন ওনাকে ডিপার্টমেন্টের ডেকে বলছে কি তুমি ওর সাথে কি কথা বলছো, তখন বললো আমাকে এরকম এরকম বলছে ও তো পাগল, ওর কথা ছাড়ো, বহুদিন এখানে আছে, বাড়ির লোকের কথা হয়তো মনে পড়ছে তাই এরকম বলছে। কিন্তু অদ্ভুতভাবে মানে ওই যে লোকটা পরের দিন আর কি, ওই যে পাগল আর কি, সে ওনাকে বলছে যে জানো তো ওরা আমাকে কালকে নিতে এসছিল, বলে ওনার হাতটা দেখাচ্ছে, দেখছে হাতে ব্যান্ডেজ করা। তো কি হয়েছে না, কালকে নাকি হঠাৎ করেই ওনার হাত খুব ডিপ কেটে যায়। তো ওখানে যারা মেডিকেল স্টুডেন্ট ছিল তো তারা ওকে মানে এটা মায়া পড়ে গেছিলো, তো তারাই ওকে সমস্ত ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দেয়। বলছে আমি বলে দিয়েছি আমি যাব না, আমি সব বলে দিয়েছি, এবং আমি বলেছি যে তোমরা অন্য কাউকে পারলে নিয়ে যাও। জানো তারপর ওরা কী করলো, বলছে ওরা আমার জ্যাঠাকে নিয়ে গেছে জানো তো, আর আমার যে জ্যাঠা, সেই জ্যাঠা কালকে মারা গেছে। তো উনি তো এগুলো শুনে ডিপার্টমেন্টে চলে এলেন। তো তারপরে উনি সেদিন যখন অফিস থেকে বেরোচ্ছেন ডিউটি থেকে, তখন উনি শুনতে পেলেন যে ওই যে পাগল যে, তার বাড়ির লোক নাকি প্রায় 7-8 বছর পরে আগের দিন নাকি রাতের বেলা এসেছিল এই খবরটা ওকে দিতে, যে ওর জ্যাঠা নাকি মারা গেছে এবং ওকে নাকি খুব দেখতে চাইছিল।
তো সেই জন্যই ওকে ডাকতে এসেছিল, পরে ওরা জানতে পারে যে মারা গেছে। তো তখন ওনার বুকের ভিতরটা ধরাস করে উঠলো যে ও তার মানে যে কথাগুলো আমাকে বলছিল, তার মানে কথাগুলো তো সত্যি। তার মানে কি সত্যি এরকম যখন কোনো মানুষ মারা যায় সে মৃতদেহ কি কাউকে ডাকে? এটা কি হয়? এই একটা আবার প্রশ্ন ওনার মনে চলে আসে। এরকম বহু আরও অভিজ্ঞতা আছে, উনি জানিয়েছেন পরবর্তী সময় উনি আবারও এরকম আরও বেশ কটা অভিজ্ঞতা ওনার হয়েছিল, সেগুলো উনি লিখে পাঠাবেন। এবং ওনার বিয়ে বিষয়টা, সেটাও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা, সেটাও উনি বলেছেন যে উনি পরে কোনো একটা সময় উনি আমাদেরকে বাকি ঘটনাগুলো এবং ওনার বিয়ে কিভাবে হলো সেটা উনি জানাবেন। পরের অন্য কোনো এপিসোডে আমি অবশ্যই সেটা শেয়ার করব, উনি যদি ইমেলটা করেন। তো এটাই ছিল ঘটনা। ভদ্রলোককেও অনেক অনেক ধন্যবাদ, উনি এতটা কষ্ট করে আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।